হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, হরিণঘাটা স্টাডি সার্কেলে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিএসএসসি অথবা স্কুল ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার যে ইংলিশ কোয়েশ্চেন্সগুলো এসেছিল সেগুলোর অ্যান্সার ডিসকাস করব এবং অবশ্যই তার এক্সপ্লেনেশনগুলো দেখে নেব। তাহলে এবার আমরা ক্লাসে ফোকাস করছি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে এটা, 1 or 2 স্টার্স আর স্টিল ড্যাশ ইন দ্য স্কাই। তো প্রথমেই মানেটা আমাদের বুঝে নিতে হবে ভেতরে মনে মনে, যে আকাশে তারাগুলো কি করে, ঝিকমিক করে, সবাই জানি। তাহলে কি হবে অ্যান্সার? অপশান সি। অপশান সি হবে অ্যান্সার, টুইঙ্কলিং, তাই তো? TWINKLING। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 অপশান সি। নেক্সট ওয়ান, the boys who wanted to play football were disappointed when it rained. The above sentence is, এই যে সেন্টেন্সটা বললাম এখানে, এটা কি ধরনের সেন্টেন্স? তো আমরা জানি স্ট্রাকচারালি সেন্টেন্সকে 3 ভাগে আমরা ভাগ করি। স্ট্রাকচারালি বলছি, নট অ্যাকর্ডিং টু মিনিং বাট অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। স্ট্রাকচারালি সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ক্লিয়ার? সিম্পল সেন্টেন্সে আমরা লিঙ্কার ব্যবহার করি না, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা লিঙ্কার ব্যবহার করি। যাদের এই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই, যদিও আমার বিশ্বাস এরকম কেউই নেই, তো যারা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে জানো না তারা এটা মনে রাখো, কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কার হিসাবে WH ওয়ার্ড বসে। WH ওয়ার্ড, দ্যাট, ইফ, though, since, unless, এটসেট্রা। আরও আছে তো কত একটা, তাহলে দেখে নাও, আমি বোর্ডটা ছেড়ে দিলাম। তো কমপ্লেক্স সেন্টেন্স চিনতে গেলে যখন দেখবে কোনো সেন্টেন্সে এগুলো আছে, তাহলে নিশ্চিতভাবে ধরে নেবে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। এইবার আমরা আমাদের কোয়েশ্চেনটা দেখি কি বলছে। দ্য বয়েজ হু, WH ওয়ার্ড, ওয়ান্টেড টু প্লে, যে ছেলেরা খেলতে চেয়েছিল ফুটবল, ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, তারা হতাশ হলো, কারণ হোয়েন ইট রেইন, যখন বৃষ্টি হলো। তাহলে দুটো WH ওয়ার্ড দিয়ে টোটাল সেন্টেন্সটাকে লিঙ্ক করা হয়েছে, তাহলে ইজিলি এটার অ্যান্সার হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 অপশান এ। এই লিঙ্কারগুলো খেয়াল রাখবে। নেক্সট ওয়ান বলছে, হুইচ পার্ট ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর কারেকশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে কম্পারেটিভ ইংলিশে সবচেয়ে প্রবলেমেটিক টপিক হচ্ছে এই এরর কারেকশন। দেখে নিই একটু। I will try to be on time but do not worry when I am late. 4টে পার্ট আছে, কোন পার্টটাতে ভুল আছে সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো এই প্রসঙ্গে আমি বলবো, প্রথমে যারা পরীক্ষাটা দিতে যাচ্ছ তোমরা প্রত্যেকে খেয়াল করো, সেন্টেন্সটার মানেটা কিন্তু ইম্পর্টেন্ট হয়। মানের মধ্যেই হয়তো তোমার অ্যান্সার লুকিয়ে থাকে। কেমন দেখো, আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, টু বি অন টাইম, আমি সময় মতো আসার চেষ্টা করব, বাট কিন্তু, ডো নট ওয়ারি, দুশ্চিন্তা করো না, হোয়েন আই এম লেট, যখন আমার দেরি হয়। মানেটা কি আসলো? আমি সময় মতো আসার চেষ্টা করব কিন্তু দুশ্চিন্তা করো না যদি আমার দেরি হয়, তাই না? যদি, তাহলে হোয়েন মানে তো যখন, তাই না? হ্যাঁ, তাহলে এখানে হোয়েন না হয়ে কি হবে? ইফ, তাই তো? কি হওয়া উচিত ছিল? আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডো নট ওয়ারি ইফ আই এম লেট। তাহলে ভুলটা কোথায়? অপশান ডিতে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 4, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সলিটারি রিপার থেকে একটা লাইন এখানে দেওয়া হয়েছে, বিখ্যাত কবিতা দ্য সলিটারি রিপার, যার বাংলা হচ্ছে নিঃসঙ্গ শস্য কর্তনকারিণী। যারা আমরা পুরনো সিলেবাসে হায়ার সেকেন্ডারি দিয়েছি 2006 সাল পর্যন্ত, তারা এটা কিন্তু এটা পড়েছি তার আগে আমরা। যাকে, তাহলে কি বলছে? অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। দ্য ওয়ার্ড হাম্বল, এই যে হাম্বল শব্দটার এখানে মানে কি? এমনিতে হাম্বল শব্দের মানে কি? নম্র, ভদ্র, ঠিক? এখানে হাম্বল শব্দের মানেটা কি? এই কবিতার এই লাইনের সাপেক্ষে তাহলে কি হবে? অ্যান্সার হবে অপশান সি, ইনসিগনিফিকেন্ট। বলছে অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, হয়তো আজকের সাংসারিক কোনো তুচ্ছ বা হালকা কোনো ব্যাপার। তাহলে এখানে ইনসিগনিফিকেন্ট, এখানে হাম্বলের মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট, যার মানে দাঁড়ালো তুচ্ছ বা অর্থহীন,
তাই না? তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 অপশান সি, এখানে হাম্বলের মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট, অবশ্যই নম্রভদ্র নয়। আচ্ছা, নেক্সট ওয়ান, 5 নাম্বার প্রশ্ন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখান থেকে সঠিক সেন্টেন্স খুঁজে বার করতে হবে। তো এই প্রসঙ্গে বলবো অপশান এ আর অপশান ডি গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট দুটো। এরকম থাকতে পারে প্রবলেমেটিক কোয়েশ্চেন। এইবার যখন এইরকম একটা সিচুয়েশন হবে, তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কী হবে সেটা দেখতে হবে। তো এখানে শুরু হয়েছে টু বি ইন্টেলিজেন্ট, আর এখানে শেষ হয়েছে বিইং হার্ড ওয়ার্কিং দিয়ে। এখানে শুরু হয়েছে বিইং ইন্টেলিজেন্ট, আর এখানে শেষ হয়েছে বিইং হার্ড ওয়ার্কিং। দুটোর একই মানে কিন্তু, কিন্তু অ্যান্সার আমরা করব অপশান ডি। কেন? কারণ দেখো প্যারালাল স্ট্রাকচার আছে, তাই না? ইংলিশ গ্রামার আমাদেরকে সবসময় বলে যে প্যারালাল স্ট্রাকচার করতে হবে, ইজি গোয়িং প্যারালাল স্ট্রাকচারে রাখতে হবে, ইংলিশ গ্রামার আমাদেরকে সেটাই শেখায়। তো এইখানে এটা হয়ে গেছে মিক্সড, তাই না? এটা হয়ে গেছে মিক্সড। টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান বিইং হার্ডওয়ার্কিং। তো টু বি ইন্টেলিজেন্টকে আমরা এখানে কম্পেয়ার করেছি বিইং হার্ডওয়ার্কিংয়ের সাথে, একটা মিক্সড স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। চোখে দেখেই বুঝতে পারছো টু বি আর বিইং, কিন্তু আমরা এখানে একটা প্যারালাল স্ট্রাকচার রাখছি, বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান বিইং হার্ডওয়ার্কিং। সেই জন্য অপশন এও অ্যান্সার, অপশন ডিও অ্যান্সার, কিন্তু আমরা চুজ করব কোনটা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, অপশান ডি। পরীক্ষায় যদি আসে তাহলে আমরা অপশান ডি চুজ করব, কারণ একটাই কারণ কি, প্যারালাল স্ট্রাকচার রয়েছে। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, আবার একটা এরর কারেকশন। দেখো, another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. আরেকটা অদ্ভুত পরিবর্তন, আমাকে বোকা বানিয়ে দেওয়ার মতো একটা পরিবর্তন হয়েছে তার মধ্যে। আজকাল দেখা যায় সে আমার সঙ্গে কথা বলে না, সে এড়িয়ে যায় আমার সঙ্গে কথা বলার বিষয়টা আসলেই। কি হবে? ভুলটা হচ্ছে অপশান ডিতে। কেন? অ্যাভয়েডস হচ্ছে ভার্ব, তারপর আমরা একটা জিরান্ড ব্যবহার করব। কিছু ভার্ব আছে, যেমন ধরো অ্যাভয়েড, মাইন্ড, ফিনিশ, এরকম আরো বেশ কয়েকটা ভার্ব আছে, বা সাজেস্ট, হ্যাঁ, অ্যাভয়েড, ফিনিশ, মাইন্ড, সাজেস্ট, আরও বেশ কয়েকটা আছে, আমি কয়েকটা এক্সাম্পল দিলাম। এখন এদের পর একটা জিরান বসাতে হয়। এই ভার্বগুলোর পর কিন্তু আমরা কখনোই টু বি ভার্ব বসাবো না, তাই না? ইনফিনিটিভ বসাবো না, টু বি ভার্ব ভুল বললাম, ইনফিনিটিভ বসাবো না, তাই না? তাহলে অ্যাভয়েডস টু স্পিক টু মি, এই অ্যাভয়েডসের পর টু স্পিকটা হবে না। কি হবে? অ্যাভয়েডসের পর একটা জিরান্ড হবে। কিভাবে জিরান্ড বানাবো? স্পিককে আমরা বানিয়ে দেব স্পিকিং, তাই না? হয়ে গেল জিরান্ড। তাহলে কি হবে অ্যান্সারটা? অ্যানাদার বেফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাওএডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েড স্পিকিং টু মি। হোপফুলি ক্লিয়ার? তাহলে কোন ভার্বগুলোর কথা বললাম? অ্যাভয়েড আছে, ফিনিশ আছে, মাইন্ড আছে, সাজেস্ট আছে, আরেকটা হচ্ছে এনজয়। তো এই কটা ভার্ব, তাদের পর সব সময় জিরান্ড চাইবে বা জিরান্ড লাগবে তাদের পর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 অপশন ডি, টু স্পিক হবে না, কি হবে? স্পিকিং। কোয়েশ্চেন নাম্বার 7, আচ্ছা, রাইট এন অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। অ্যাবস্ট্রাক্ট শব্দটির মানে কি বলছে? এই যে লাইনে বলছে রাইট এন অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, এই এসেটির নির্যাস, অ্যাবস্ট্রাক্ট মানে কি? নির্যাস। হ্যাঁ, তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট শব্দ দিয়ে কি বোঝাচ্ছে? নির্যাস দিয়ে কি বোঝাচ্ছে? মূল অংশটা, সারমর্মটা বা সারাংশটা। কি হবে অ্যান্সার? স্যামারি। তাহলে অ্যাবস্ট্রাক্ট শব্দটির মানে এখানে কি হলো? স্যামারি। বাংলা মানে কি বলতে পারি? নির্যাস বলতে পারি, সারাংশ বলতে পারি, সারমর্ম বলতে পারি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 8, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ, এবার এই যে সেন্টেন্সটা, এটা কি বোঝাচ্ছে? কোয়েরি, প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন তো আছে, দেখতে পাচ্ছ। কোয়েরি মানে প্রশ্ন। সাজেশন অ্যান্ড অ্যাডভাইস নাকি পলাইট রিকোয়েস্ট? অবশ্যই পলাইট রিকোয়েস্ট। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে এখানে দেখতে পাচ্ছি? এন এক্সাম্পল অফ পলাইট রিকোয়েস্ট হিসেবে। আরেকটা জিনিস বলে রাখি, যখনই উড ইউ মাইন্ড তোমরা লিখবে, তারপর কিন্তু একটা
জিরান্ড বসবে। ক্লিয়ার? যখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব, উড ইউ মাইন্ড, এই তিনটে শব্দ ব্যবহার করব, খেয়াল করবে তারপর একটা জিরান্ড বসাচ্ছি, অথবা যদি জিরান্ড না থাকে, অথবা যদি জিরান্ড দেওয়ার সিচুয়েশন না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? ইফ ক্লজ। ক্লিয়ার? তাহলে উড ইউ মাইন্ডের পর উড ইউ মাইন্ডকে ফলো করবে হয় জিরান্ড অথবা একটা ইফ ক্লজ। তাহলে এখানে অ্যান্সার কি হলো? কোয়েশ্চেন নাম্বার 8 অপশন বি, পলাইট রিকোয়েস্ট। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার। আন্ডারস্ট্যান্ড শব্দটির ফ্রেজাল ভার্বকে, একটা ফ্রেজাল ভার্ব চাইছে। ভেরি ইজি অ্যান্সার, মেক আউট, সবাই জানি আমরা। আরেকটা কি হতে পারে? সি থ্রু। এটা অনেক সময় আমরা ব্যবহার করি, তাই না? তাহলে আন্ডারস্ট্যান্ড এর ফ্রেজাল ভার্ব কি হলো? মেক আউট। কোশ্চেন নাম্বার 10, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। রাহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ এ কিউর ফর হিজ সোর থ্রোট। গলায় ইনফেকশন হয়েছে, রাহিমের ডাক্তার তাকে উপদেশ দিয়েছে যে তুমি কুলকুচি করো বা কুলকুচা করো। কুলকুচি ইংরেজি কি? গার্গল। অপশন বি। তাহলে এখানে কি হবে? গার্গল, তাই তো? তাহলে কোশ্চেন নাম্বার 10 অপশন বি। কোশ্চেন নাম্বার 11, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। মোস্ট প্রবাবলি ইজিয়েস্ট কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ার যে কটা কোয়েশ্চেন তুলে এনেছি আমরা, তার মধ্যে সবচেয়ে সোজা হচ্ছে এটা। তাহলে কি হবে? ভূপেন ডু নট নো দ্য ওয়ে হলো না কেন? ভূপেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সেও আছে, তাই এটা হলো না, কাটা। আচ্ছা, ভূপেন ডু নট নোজ হবে না, এই এসটা এর সঙ্গে যাবে, তাই না? হলো না, এটাও ভুল। ভূপেন ডিড নট নোজ, এখানে পাস্ট ফর্ম আর এখানে ভার্বের সাথে এস বাই এস, কখনোই সম্ভব নয়। একই সেন্টেন্সে একটা ভার্ব, এই অক্সিলারি ভার্ব পাস্ট ফর্মে, আবার প্রেজেন্ট টেন্সের বা মূল ভার্বের সাথে এস বাই এস, কখনোই এই স্ট্রাকচার দেখতে পাবে না। দ্যাট মিনস এটাও ভুল। সঠিক অ্যান্সার অপশন ডি। ভূপেন থার্ড পারসন, ভূপেন সিঙ্গুলার নাম্বার এসেন, তারপর সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট। তাহলে এই তিনটে কন্ডিশন যদি থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে, এই কন্ডিশন হলে অক্সিলারি ভার্ব বা মূল ভার্বের সাথে এস বা ইএস হবে। যেহেতু এখানে ডু আছে তার সঙ্গে ডাজ, তাহলে রাইট অ্যান্সার অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 11 অপশন ডি। 12, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। তোমার ঘড়িতে কটা বাজে? তো এটা তো আমরা এখন মডার্ন ইংলিশে হিসেবে এটা ব্যবহার করে থাকি। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে এখন কটা বাজে। কিন্তু অতীতে কি বলতো? ওল্ড ইংলিশ পিরিয়ডে কি বলতো? বা আর্কাইক ইংলিশে কি বলতো? আর্কাইক ইংলিশে বলতো হাউ গোজ দ্য এনিমি। এটা হচ্ছে আর্কাইক। আর্কাইক ইংলিশে বলতো হাউ গোজ দ্য এনিমি, তার মানে ঘড়িতে কটা বাজে। আর মডার্ন ইংলিশে কি বলছে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 অপশন বি। 13, এ গ্রুপ অফ এলিফেন্টস, ভেরি ইজি, কি বলবে? হার্ড। একদল হাতিকে আমরা কি বলি? হার্ড, HERD, হার্ড। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 অপশন বি। Question number 14, I regret to inform you that the above would be the beginning of a letter conveying. তো এই যে একটা চিঠি লেখা হচ্ছে, মানে কমিউনিকেশন করা হচ্ছে, তো যদি কোনো চিঠির শুরুতে এই লাইনটি লেখা হয় আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, অত্যন্ত দুঃখের সঙ্গে তোমাকে জানাচ্ছি, তো দুঃখের সঙ্গে কি জানাবে? আনন্দের সংবাদ তো জানাবে না, দুঃখের সঙ্গে একটা দুঃখের সংবাদই জানাবে, দুঃখজনক সংবাদই জানাবে। তাহলে যখন কোনো চিঠিতে আমরা আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট এটা লিখবো, দ্যাট মিনস আমরা একটা স্যাড নিউজ দেব, একটা আনহোলসাম নিউজ দেব, একটা খারাপ সংবাদ দেব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 অপশন এ। লাস্ট কোয়েশ্চেন, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে কি? তুচ্ছ। তার অ্যান্টোনিম কি হবে? ইম্পর্টেন্ট। মানে কি? গুরুত্বপূর্ণ। তাহলে ট্রিভিয়ালের অ্যান্টোনিম হচ্ছে ইম্পর্টেন্ট। এই প্রসঙ্গে একটু বলে দেই, ট্রিভিয়ালটা পার্ট অফ স্পিচ অনুযায়ী হচ্ছে অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্টটাও কিন্তু ইন টার্মস অফ পার্টস অফ স্পিচ
অ্যাডজেক্টিভ হচ্ছে। কেন বললাম, অনেক সময় হয়তো দেখবে তুমি শব্দের মানে জানছো না, তোমরা হয়তো শব্দের মানেটা বুঝতে পারছো না, তখন দেখবে কি পার্ট অফ স্পিচে আছে, কোয়েশ্চেন যে পার্টস অফ স্পিচে থাকবে অ্যান্সারও কিন্তু সেই একই পার্টস অফ স্পিচে হবে। বিশেষ করে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমের ক্ষেত্রে এটাই হয়ে আসছে। তাহলে এই ছিল আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে একটা ফ্রুটফুল অ্যানালিসিস উইথ অ্যান্সার্স। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট সেকশানে বলবে। যদি কারো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জানাবে। আর তোমরা আমাদেরকে অফলাইনে বা অনলাইনেও ফলো করতে পারো এই সোশ্যাল মিডিয়ার সেকশনগুলোতে। আর যদি আমাদের অফলাইন ব্যাচ বা অনলাইন ব্যাচ সম্পর্কে তোমরা জানতে চাও বা অফলাইন ব্যাচ জয়েন করতে চাও, তাহলে এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তারপর তাহলে এবার থেকে তোমরা অবশ্যই ডাব্লিউবিএসএসসি ক্লার্কশিপ বা স্কুল ক্লার্কশিপের জন্য এইভাবে ক্লাস পেতে থাকবে এবং বিভিন্ন বিষয়ের উপরই ক্লাস পাবে তোমরা। কোথায়? হরিণগাডা স্টাডি সার্কেলে। তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।